নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই গতকাল হয়ে যাওয়া মোহামেডান স্পোর্টিং ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচ নিয়ে। তো বন্ধুরা, তোমরা জানো এই মরশুমে সদ্য আইএসএলে প্রমোট হওয়া কলকাতার আরেক প্রধান মোহামেডান স্পোর্টিংয়ের গতকালের ম্যাচ ছিল এই মরশুমে ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। তো প্রথম ম্যাচেই মোহামেডান স্পোর্টিং তারা যে এতটা লড়াকু মনোভাব দেখাবে ম্যাচের মধ্যে, সেটা হয়তো অনেকেরই কল্পনার বাইরে ছিল। তো গতকাল দুটো দলই কিন্তু বেশ কিছু দুর্দান্ত অ্যাটাক গড়ে তোলে। মোহামেডান স্পোর্টিংয়ের দুই বিদেশি অ্যালেক্সিস গোমেজ এবং কাসিমোভো তারা দুজনেই কিন্তু গতকালের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে সমর্থকদের। তবে মোহামেডান স্পোর্টিং দলের এই মরশুমে যোগ দেওয়ার নতুন স্ট্রাইকার মানজোকি, সেই কিন্তু সদ্য ভারতে এসে নিজেকে এখনও পর্যন্ত তেমন একটা মানিয়ে নিতে না পারার কারণে গতকাল মোহামেডান স্পোর্টিং তারা কিন্তু জয়ের মুখ দেখতে পায়নি। গতকাল প্রথমার্ধে ও দ্বিতীয়ার্ধে মিলিয়ে দুটো দলই কিন্তু বেশ কিছু অ্যাটাক গড়ে তোলে। তবে দ্বিতীয়ার্ধের অ্যাডেড টাইমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্ট্রাইকার আলাদিনের গোলে শেষ মুহূর্তে কিন্তু জয় ছিনিয়ে নেয় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তারা ডুরান্ড কাপ থেকেই নিজেদের বেস্ট পারফরমেন্সটাকে কিন্তু ধরে রেখেছে। তবে সদ্য আইএসএলে আসা দল মোহামেডান স্পোর্টিং তারা যে গতকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে অতটা বেগ দেবে সেটা কিন্তু কল্পনার বাইরে ছিল। তো মোহামেডান স্পোর্টিং দলের নতুন স্ট্রাইকার মানজোকি সে নিজের চেনা ছন্দে ফিরে আসতে পারলে এই মরশুমে কিন্তু মোহামেডান স্পোর্টিং তারা দুর্দান্ত পারফরমেন্স দেখাতে চলেছে সেটা বলাই যায়। আর গতকালের ম্যাচ শেষে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ জুয়ান পেদ্রো বেনালি তিনিও কিন্তু বলেছেন তারা আশা করতে পারেনি মোহামেডান স্পোর্টিং দল তারা এই ম্যাচে তাদেরকে এতটা চাপে ফেলবে। এর পাশাপাশি জুয়ান পেদ্রো বেনালি বলেন মোহামেডান স্পোর্টিং তারা এই মরশুমে বিপক্ষ দলগুলিকে বেশ কিন্তু সারপ্রাইজ করতে চলেছে। তো যাক, আমরা সকলেই আশা করব ইস্টবেঙ্গল মোহনবাগানের পাশাপাশি মোহামেডান স্পোর্টিং তারাও যেন আইএসএলে নিজেদেরকে মেলে ধরে বাংলার ফুটবলের ঐতিহ্যকে বজায় রাখে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের এসিএল 2 এর ম্যাচ নিয়ে। তো এর আগে যেমনটা আপডেট ছিল এসিএল 2 এর নিয়ম অনুযায়ী প্রতিটা দল নিজেদের প্লেইং 11-এ 11 জন করেই বিদেশি প্লেয়ারকে ইউজ করতে পারবে। তবে আইএসএলে যেহেতু 6 জন বিদেশি প্লেয়ার রেজিস্টার করানোর নিয়ম আছে, সেই কারণে মোহনবাগান দল তারা এসিএল 2-এ মাত্র 6 জন বিদেশি প্লেয়ারকেই প্লেইং 11-এ রাখতে পারবে। তবে গতকাল এসিএল 2 এর বিষয় নিয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সেটা হচ্ছে অন্যান্য দলগুলোর মতন মোহনবাগান তারাও কিন্তু চাইলে 11 জন বিদেশি প্লেয়ারকেই তারা এসিএল 2 এর প্লেইং 11-এ খেলাতে পারবে। আর মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এইরকম আপডেট এর আগেই পৌঁছে যাওয়ার কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের দলের সপ্তম বিদেশি হিসাবে নুনো রেইসকে দলে চূড়ান্ত করে নিয়েছে। সেহেতু এটা কিন্তু বলাই যায় মোহনবাগান দল তারা এসিএল 2 এর দ্বিতীয় ম্যাচ থেকে তারা তাদের প্লেইং 11-এ 7 জন করে বিদেশি প্লেয়ার কিন্তু ইউজ করতে চলেছে। আর এই সুবিধাটা পাওয়ার জন্য মোহনবাগান দলের পক্ষে যে বেশ ভালো একটা বিষয় হয়েছে সেটা বলাই যায়, কারণ বিদেশি ক্লাবগুলো তারা কিন্তু তাদের প্লেইং 11-এ 9 থেকে 10 জন করে বিদেশি প্লেয়ার তারা ইউজ করবে। সেখানে দাঁড়িয়ে মোহনবাগান তারা যদি তাদের প্লেইং 11-এ শুধুমাত্র 6 জন বিদেশি প্লেয়ারকেই ব্যবহার করতে পারত, তাহলে কিন্তু বিপক্ষ দলগুলোর তুলনায় মোহনবাগান বিদেশি প্লেয়ারের নিরিখে অনেকটাই পিছিয়ে থেকে শুরু করত। তবে মোহনবাগান দলে যে সমস্ত ভারতীয় প্লেয়াররা আছে তাদের মধ্যে বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু বিদেশি প্লেয়ারদের থেকে কোনো অংশেই কম কিছু নয়। তবে বিদেশি প্লেয়ারদের কাছে যেহেতু বিদেশি লিগে খেলার এক্সপিরিয়েন্স আছে, সেহেতু ভারতীয় প্লেয়ারদের থেকে বিদেশি প্লেয়াররা তারা কিন্তু বেশি কার্যকারী হবে এসিএল 2 এর টুর্নামেন্টে, সেটা বলতেই পারো তোমরা। তবে প্লেইং 11-এ মোট 11 জন বিদেশি প্লেয়ার ইউজ করার নিয়ম লাগু হলেও সেটা যে মোহনবাগানের প্রথম ম্যাচে খুব একটা স্বস্তিদায়ক বিষয় হবে সেমনটা কিন্তু বলা যাচ্ছে না। কারণ বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা গেছে মোহনবাগান দলের 18 তারিখ রবসন ক্লাবের বিরুদ্ধে যে প্রথম এসিএল 2 এর ম্যাচ রয়েছে, সেই ম্যাচে মোহনবাগান দলের জোড়া বিদেশি প্লেয়ারের খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আর সেই দুই বিদেশি প্লেয়ার হচ্ছে মোহনবাগান দলের বিদেশি ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ এবং মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। তো তোমরা জানো অ্যালবার্টো রড্রিগেজ সে গত মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচে সে চোট পেয়ে মাঠ ছাড়ে। তবে অ্যালবার্টো রড্রিগেজ সে দলের সাথে পুরোদমে অনুশীলন সারলেও বর্তমানে যেমনটা আপডেট জানা গেছে 18 তারিখের ম্যাচে অ্যালবার্টো রড্রিগেজকে ছাড়াই দলের রক্ষণভাগ সাজাতে চলেছে কোচ মলিনা। কারণ অ্যালবার্টো রড্রিগেজ সে যেহেতু গত ম্যাচেই চোট পেয়েছে, সেই কারণে অ্যালবার্টো রড্রিগেজকে রেস্ট দেওয়ার চিন্তাভাবনা করছে মলিনা। তবে প্রয়োজনে অ্যালবার্টো রড্রিগেজকে কিন্তু মাঠে দেখা যেতে পারে। ইভেন অ্যালবার্টো রড্রিগেজ সে যদি জানায় সে এই ম্যাচে শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত রয়েছে, তাহলেও কিন্তু অ্যালবার্টো রড্রিগেজকে প্লেইং 11-এ দেখা যেতে পারে। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট অ্যালবার্টো রড্রিগেজকে এই ম্যাচে শুরুর থেকেই খেলানোর তেমন একটা ঝুঁকি নিতে চাইছেন না কোচ মলিনা। এবং এর পাশাপাশি জেমি ম্যাকলারেনের বিষয়ে যেমনটা আপডেট জানা গেছে গতকাল জেমি ম্যাকলারেন সে দলের সাথে অনুশীলন করলেও গোটা দলের অনুশীলন শেষ হওয়ার আগেই জেমি ম্যাকলারেন সে কিন্তু অনুশীলন ছেড়ে বেরিয়ে যায়
এবং তারপর সে ফিজিওর কাছে অনুশীলন সারে। সেহেতু জেমি ম্যাকলারেন সে যে সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে গেছে সেটা কিন্তু এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে অ্যালবার্টো রড্রিগেজ এবং জেমি ম্যাকলারেন এদের দুজনকে বাদ দিয়েই যে কোচ মলিনা রবসনের বিরুদ্ধে প্লেইং 11 সাজাতে চলেছে তেমনটাই কিন্তু আপডেট জানা গেছে। তবে প্রয়োজনে এদের দুজনকেই কিন্তু অল্প কিছু সময়ের জন্য আমরা মাঠে দেখতে পেতে পারি। তবে অ্যালবার্টো রড্রিগেজের এই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা একটু বেশি হলেও জেমি ম্যাকলারেনের খুব বেশি সময় মাঠে দেখার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে জেমি ম্যাকলারেন সে কবে সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে সে মাঠে নামে। তবে জেমি ম্যাকলারেন এবং অ্যালবার্টো রড্রিগেজ এদের দুজনকেই ছাড়া যদি মোহনবাগান তারা এই ম্যাচে খেলতে নামে এবং মোহনবাগান দলের মধ্যে যা পোটেনশিয়াল আছে তাতে মোহনবাগান দলের প্লেয়াররা তারা যদি এই ম্যাচে নিজেদের 100% উজাড় করে দিতে পারে তাহলে কিন্তু এই রবসনের বিরুদ্ধে মোহনবাগান তারা অন্তত কমপক্ষে 2-0 গোলে লিড নিয়ে জিততে পারে। তো এখন এটাই দেখার বিষয় হবে রবসনের বিরুদ্ধে মোহনবাগান দল তারা কেমন পারফরমেন্স উপহার দেয় সকল সবুজ বেরুন সমর্থকদের। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আনোয়ার আলীর বিষয় নিয়ে। তো তোমরা জানো আজ দিল্লি হাইকোর্টের তরফ থেকে আনোয়ার আলীর বিষয়ে একটা রায় জানানোর কথা রয়েছে। তবে আজই যে আনোয়ার আলীর বিষয়ে চূড়ান্ত রায় বা ফাইনাল রায় জানানো হবে তেমনটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ গত মাস দুয়েক ধরে আনোয়ার আলীর বিষয় নিয়ে যে নাটক আমরা দেখে এসেছি তাতে আনোয়ার আলীর কেসটা যে দ্রুত মিটে যেতে চলেছে সেটা কিন্তু কল্পনার বাইরে। তো যাই হোক আজ দুপুরের পর আনোয়ার আলীর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে দিল্লি হাইকোর্টের তরফ থেকে তেমনটাই আপডেট। তবে গতকাল থেকে বেশ কিছু সোর্স মারফত যেমনটা আপডেট জানা গেছে খুব সম্ভবত শুধুমাত্র ক্ষতিপূরণ নিয়েই আনোয়ার আলীর বিষয়ে চূড়ান্ত রায় জানাতে চলেছে দিল্লি হাইকোর্ট। সেক্ষেত্রে শুধুমাত্র 12.9 কোটি টাকা ফাইন করেই আনোয়ার আলীর কেসটা মুকুব হওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু এমনটাই যদি হয় তাহলে কিন্তু আনোয়ার আলী কোনোরকম ব্যানের সম্মুখীন নাও হতে পারে, কারণ দিল্লি হাইকোর্টের বেশ কয়েকটা সূত্র মারফত যেমনটা আপডেট জানা গেছে তারা কিন্তু প্লেয়ারের পা থেকে তারা বল কেড়ে নেওয়ার পক্ষপাতিত্ব নয়। আর সেই কারণেই আজ কিন্তু এমন সিদ্ধান্ত জানানোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে দিল্লি হাইকোর্টের তরফ থেকে। তবে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি ট্রান্সফার ব্যানের বিষয় নিয়ে কোনোরকম আপডেট কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। আর তোমাদের জানিয়ে রাখি এই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম কোনোরকম আপডেট নয়। এই আপডেটটা বেশ কিছু সোর্স মারফত দাবি করছে বলেই তোমাদের মধ্যে কিন্তু শেয়ার করলাম। তো যাই হোক আজ যদি শুধুমাত্র কম্পেনসেশনটা নিয়েই আনোয়ার আলীর কেসটা মিটে যায় তাহলে কিন্তু ইন ফিউচার আনোয়ার আলীর মতন আমরা অনেক প্লেয়ারের কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেটের কেস আমরা দেখতে পেতে চলেছি ভারতীয় ফুটবলে, সেটা কিন্তু বলাই যায়। তবে তোমাদের এটাও জানিয়ে রাখি দিল্লি হাইকোর্টের রায়ে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই কেসটা নিয়ে তারা ক্যাসেতে যেতে পারে। সেক্ষেত্রে আজ দিল্লি হাইকোর্টের তরফ থেকে আনোয়ার আলীর বিষয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। তো যাই হোক বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও জরিমানার পাশাপাশি আনোয়ার আলীকে কি ব্যান করার দরকার নাকি শুধুমাত্র জরিমানা নিয়েই আনোয়ার আলীকে খেলতে দেওয়ার প্রয়োজন। এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক বন্ধুরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখনও কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।